সুপ্রিম কোর্টের ভূমিকাও কিন্তু বারবার আমরা দেখেছি। সেটা ডিএ মামলার ক্ষেত্রে হতে পারে, কিভাবে ঝুলিয়ে রেখেছে, কি কারণে ঝুলিয়ে রেখেছে, কার সাথে ডিএ মামলাটা ঝুলিয়ে রেখেছে, কি কিসের বিনিময়ে ঝুলিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট ওই মামলা, অনেকে জেনেও আমরা বলতে পারি না, কারণ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। একেবারে 26,000-এর চাকরি চলে যাওয়ার পরে যখন পরীক্ষা নেওয়া আবাস প্রক্রিয়া শুরু হলো, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক আইনজীবী, শামীম, এরা প্রত্যেকেই কিন্তু বলেছিল, এবং আমাদের স্টুডিওতে এসেও শামীম বারবার বলেছিল যে দেখুন, যে নিয়ম নীতির উপর ভিত্তি করে 2016-তে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা ঠিক হচ্ছে না। এসএসসি রুলস রেগুলেশন ফ্রেম করে আলাদা নিয়মে খেলা হওয়া ঠিক নয়, পরীক্ষা নেওয়া ঠিক নয়। এসএসসি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কলঙ্কিত একটা সংস্থা। ভারতবর্ষের নিয়োগ সংস্থাগুলোর মধ্যে অবশ্যই আরও কলঙ্কিত সংস্থা আছে, কিন্তু এসএসসি হলো ভারতবর্ষের একটা কলঙ্কিত নিয়োগ সংস্থা, মানে শিক্ষক নিয়োগ সংস্থা, যাদের কলঙ্কের অসীম, মানে সীমাহীন মানে কলঙ্ক যাদের গায়ে লেগে আছে। ফলে এসএসসি নিয়োগ কি করে করেন, এসএসসি কি করে, তার প্রমাণ আমরা বছরকে বছর দেখছি তৃণমূল শাসনকাল। কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি বর্তমানে এসআইআর যেমন একদিকে উত্তাল, অন্যদিকে এসএসসি বারংবার সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট একের পর এক মামলা হচ্ছে। প্রশ্নবিধি কার্যত যে পরীক্ষা প্যাটার্ন, সেই প্যাটার্নও চ্যালেঞ্জ হয়ে একবার, তখন সুপ্রিম কোর্ট বলে তারা হস্তক্ষেপ করবে না, কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পর তারা হস্তক্ষেপ করছেন, এবং এখন তারা বলছেন যে আমরা তো বলিনি 2016 এবং 2025 একসাথে পরীক্ষা নিতে। কি বলবেন সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে, কি বলবেন? দেখো, বাংলার বেকার ছেলেমেয়েরা না সমস্ত মানে আশার থেকে বঞ্চিত হচ্ছে। সামান্যতম আশার কিরণ, সূর্যের কিরণ আমরা দেখতে পাচ্ছি না। বাংলার মেয়েরা সর্বস্তর থেকে কিন্তু বলবো বঞ্চিত হচ্ছে, ন্যায় বিচারের শিকার হচ্ছে। সুপ্রিম কোর্টও কিন্তু এসএসসি নিয়ে যে অবস্থান নিয়েছে সেটা একেবারেই ন্যায় বিচার সঙ্গত নয়। খুব পরিষ্কার করে বলতে চাই, সুপ্রিম কোর্টের ভূমিকাও কিন্তু বারবার আমরা দেখেছি। সেটা ডিএ মামলার ক্ষেত্রে হতে পারে, কিভাবে ঝুলিয়ে রেখেছে, কি কারণে ঝুলিয়ে রেখেছে, কার সাথে ডিএ মামলাটা ঝুলিয়ে রেখেছে, কিসের বিনিময়ে ঝুলিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট ওই মামলা, অনেকে জেনেও আমরা বলতে পারি না, কারণ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। আবার একইভাবে তুমি যদি লক্ষ্য করে দেখো যে অভয়া মামলাতেও সুপ্রিম কোর্টের যে ভূমিকা ছিল সেটা ভীষণভাবে আপত্তিকর। হঠাৎ করে গুড মর্নিং চন্দ্রচূড় মামলাটাকে টেনে নিল কলকাতা হাইকোর্ট থেকে, নিয়ে গিয়ে ওটাকে জগা খিচুড়ি করে আবার কলকাতায় ফেরত পাঠালো। এসএসসির ক্ষেত্রেও আমি বলবো যে মানে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ যখন করার কথা তখন করলো না। মানে আমি একেবারে 26,000-এর চাকরি চলে যাওয়ার পরে যখন পরীক্ষা নেওয়া আবাস প্রক্রিয়া শুরু হলো, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক আইনজীবী, শামীম, এরা প্রত্যেকেই কিন্তু বলেছিল, এবং আমাদের স্টুডিওতে এসেও শামীম বারবার বলেছিল যে দেখুন, যে নিয়ম নীতির উপর ভিত্তি করে 2016-তে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা ঠিক হচ্ছে না। এসএসসি রুলস রেগুলেশন ফ্রেম করে আলাদা নিয়মে খেলা হওয়া ঠিক নয়, পরীক্ষা নেওয়া ঠিক নয়। এটা কিন্তু আমার বলছি যে বিকাশবাবু বারবার বলেছিলেন, সুপ্রিম কোর্টকেও তখন জানানো হয়েছিল, সুপ্রিম কোর্ট তখন গুরুত্বই দেয়নি, হাইকোর্টও সেইভাবে ইন্টারভেনশন করেনি। ধরো হাইকোর্টে অনেকে গিয়েছিলেন, মানে পরীক্ষার্থীরা, তারা গিয়ে বলেছিলেন হুজুর, পুরনো এবং নূতনদের মধ্যে, অর্থাৎ 2016-র এসএসসিতে যারা বঞ্চিত মানে ছিল, মানে যাদের চাকরি হারা ছিল, যারা প্যানেলে নাম ছিল, যারা ওয়েট লিস্টে নাম ছিল, তাদেরকে নিয়ে একটা পরীক্ষা নিক, আর নূতনদের জন্য আরেকটা পরীক্ষা নিক। কারণ পুরনোদের আপত্তি ছিল বারবার, পুরনোরা আদালতেও গেছিল, তাদের আপত্তি ছিল এই কারণে যে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা নিয়ম নীতির উপর ভিত্তি করে পরীক্ষা দিয়েছিলাম, সেই নিয়ম নীতি পরিবর্তন কেন, এসএসসি নতুন করে রুলস ফরমেশন করছেন কেন, পরীক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনছেন কেন, আমাদেরকে নিয়েই একটা পরীক্ষা হোক, আর নতুনরা তাদের নতুন ব্যবস্থায় একটা পরীক্ষা দিক।
দুটো সেপারেট পরীক্ষা হোক। এসএসসি কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি, কলকাতা হাইকোর্টও করেনি, সুপ্রিম কোর্ট তো নতুন করে তখন সেই মুহূর্তে কিছু করেনি। এবার আবার হঠাৎ করে সুপ্রিম কোর্ট বলছেন যে না, এসএসসির রুলস কেন চেঞ্জ হয়েছে, কেন আমরা কি বলেছি আপনাদেরকে রুলস চেঞ্জ করতে, এখন হঠাৎ করে বোধোদয় কেন হচ্ছে? কোর্টের মধ্যে যখন বিষয়টা ছিল তখন পরীক্ষা নেওয়া হয়নি, পরীক্ষা মানে নেওয়া হবে হবে ভাব, তখন যখন মামলাগুলো চলেছে তখন না কলকাতা হাইকোর্ট ইন্টারভেনশন করেছে রুলস রেগুলেশন মানে পুরনো নতুনদের প্রশ্নে। এখন কেন নতুন করে আবার আসছে বলো তো প্রশ্নটা? যখন এসএসসি পরীক্ষাটা নিয়েছে, পরীক্ষা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে, তখন কেন আবার কলকাতা হাইকোর্টে মামলা তুমি ফেরত পাঠাচ্ছ? কেন তুমি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাচ্ছ? তুমি কেন সেদিন পরিষ্কার করে মানে এসএসসিকে নির্দেশ দিতে পারলে না যে এসএসসি কোনো রকম রুলস রেগুলেশন ফ্রেম করতে পারবে না পুরনোদের নিয়োগের প্রশ্নে? এবং আবার পশ্চিমবাংলায় তুমি দেখো অদ্ভুত ধরনের আমাদের আসলে শাসকরা তো খুব পরিষ্কার তোমায় বলতে চাই, তৃণমূল কংগ্রেস সরকার কোনো মতেই চাকরি দিতে চায় না। চাকরি দিলে বিপুল টাকা লাগবে, সেই টাকা বরঞ্চ ভোটের আগে যদি মানুষের হাতে তুলে দেওয়া যায়, মানুষ তাতেই খুশি। কিন্তু স্বচ্ছ এবং নিরপেক্ষ নিয়োগ করছে না, এসএসসি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কলঙ্কিত একটা সংস্থা। ভারতবর্ষের নিয়োগ সংস্থাগুলোর মধ্যে অবশ্যই আরও কলঙ্কিত সংস্থা আছে, কিন্তু এসএসসি হলো ভারতবর্ষের একটা কলঙ্কিত নিয়োগ সংস্থা, মানে শিক্ষক নিয়োগ সংস্থা, যাদের কলঙ্কের অসীম মানে সীমাহীন মানে কলঙ্ক যাদের গায়ে লেগে আছে। ফলে এসএসসি নিয়োগ কি করে এসএসসি কি করে, তার প্রমাণ আমরা বছরকে বছর দেখছি তৃণমূল শাসনকালে। ফলে এসএসসি নিয়ে ব্রাত্য বসু কম কথা বলাই ভালো, যত কম কথা বলবেন তত ওনার সম্মান থাকবে। এসএসসি 26,000 ছেলেমেয়ের জীবন সর্বনাশের কারণ। এসএসসি মানে যেভাবে নিয়োগ করেছিল সেই সময়, তাতে মানে 13 রকম বেনিয়ম ধরা পড়েছিল। মানে আমার কথা নয়, এটা কোর্ট পর্যবেক্ষণ করে, মানে সিবিআই তদন্তের পরে কোর্ট পর্যবেক্ষণে এসেছিল 13 রকম বেনিয়ম করে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছিল। এবং 26,000 ছেলে মেয়েদের জীবন আজকে অসহায়, তার মানে মূল কারণ এসএসসি, যারা যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পার্থক্য নির্ণয় করেনি সচেতনভাবে, এবং যাদের জন্যই 26,000 শিক্ষকদের চাকরি গেছে, তাদেরকে নিয়ে যদি নতুন করে আবার শিক্ষামন্ত্রী কোনো গৌরববোধ করেন, তাহলে বলবো তিনি অন্ধকারকেই প্রমোট করছেন। ফলে মানে যদি কোনো দায়িত্বশীল সরকার হতো, তাহলে এসএসসিকে ভেঙে দিয়ে নতুন কোনো সংস্থা তৈরি করতেন। এবং মানে অন্ততপক্ষে এই এসএসসি, পশ্চিমবাংলার এসএসসি নামটাই হলো কলঙ্কজনক নাম। ফলে সেখানের পরিবর্তে একটা নতুন সংস্থা যদি তৈরি করতো, তাহলে মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা আবার তৈরি হতো, তখন নয় ব্রাত্য বসু মানে সেটা নিয়ে গর্ববোধ করতেন। কিন্তু এই এসএসসিকে নিয়ে দয়া করে ব্রাত্য বসু আপনি গর্ববোধ করবেন না, যে এসএসসি জ্বলন্তভাবে এখনো 26,000 পরিবার তারা এখনো জ্বলছেন। মানে তাদের কিন্তু মানে বলা যায় কাটা গায়ে নুন দেওয়ার মতন যখন আপনি বলেন এসএসসি একটা ভালোভাবে স্বচ্ছভাবে মানে পরীক্ষা পরিচালনা করছে। দেখো এসএসসি যদি সত্যি, এসএসসিতে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, আমি যদি ধরে রাখি থিঙ্ক ট্যাঙ্ক আছেন, এসএসসি বা মানে প্রায় প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে দেখো এসএসসির সামনে আছে, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বা তার প্রশাসন আছে, তারা যেভাবে নির্দেশ দেয়, এই রুল ফ্রেম করার দায়িত্ব তো এসএসসির নয়, এটা তো তৈরি করে দিয়েছে রাজ্য সরকারই। ফলে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে বা রাজ্য সরকার থেকে যে রুলগুলো ফ্রেম করেছে, তখন একবারও ভাবলো না ওরা যে 16 সালের মানে পরীক্ষার যে নিয়ম নীতি, সেটার মধ্যে পরিবর্তন করলে সেটা নিয়ে প্রশ্ন আসবে। আজকে সেই প্রশ্নটাই সুপ্রিম কোর্ট করেছে, দেরিতে করেছে, সেটা আমাদের বক্তব্য যে সুপ্রিম কোর্ট কেন দেরিতে করলো, কেন হাইকোর্ট দেরিতে করলো, সঠিক সময়ে রাজ্য সরকারকে সতর্ক করলো না কেন। কিন্তু এটাও আবার উল্টো দিক থেকে তুমি ভাবো যে রাজ্য সরকার নিজের ইচ্ছে মতো রুল রেগুলেশন ফ্রেম করে দিল। 2016 ব্যাচের যে পরীক্ষার পদ্ধতি, তার মধ্যে কি কারণে পরিবর্তন আনলো, কি রেশনালিটি তার মধ্যে আছে, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেই ভাবনাটা একবারও আসলো না কেন। এবং দ্বিতীয়, রাজ্য সরকার নিজের থেকে
কেন মানে যারা তুলনামূলক নতুন নতুন মানে 9 বছর ধরে এসএসসি হচ্ছে না, বাত্য বসু গর্ববোধ করছেন? 9 বছর ধরে বেকার ছেলেমেয়েরা, 9 বছর ধরে আমার ক্লাসের ছেলেমেয়েরা মানে পরীক্ষা অপেক্ষা করছে, এসএসসি কবে হবে, এসএসসি কবে হবে। আর হাজার হাজার ছেলে মেয়ে বেকার, শুধুমাত্র আইডেন্টিটি পলিটিক্সের জন্য, অর্থাৎ হিন্দু মুসলমানের রাজনীতির জন্য তোমরা ক্ষমতায় রয়ে গেছো। কেবলমাত্র হিন্দু মুসলমানের রাজনীতির জন্য তোমরা ক্ষমতায় রয়ে গেছো। কারণ যে মুসলিম ছেলেটা এসএসসি থেকে চাকরি পাচ্ছে না, বা যার চাকরি চলে গেছে, দিনের শেষে তাকেও বিজেপির জুজু দেখিয়ে বা বিজেপির ভয়ে তোমাদের পক্ষে ভোট দিতে বাধ্য হচ্ছে। ফলে সেই সুযোগটা নিয়ে তোমরা এসএসসির নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ করে রেখেছো, এসএসসিকে নিয়ে তোমরা খেলছো, কার্যত খেলছো। কেন নিজের থেকে তোমরা ভাবলে না যে এই জুনিয়র ছেলে যারা তুলনামূলকভাবে 9 বছর ধরে অপেক্ষা করছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের জন্য আলাদা পরীক্ষা নেই? আর যারা চাকরি হারিয়েছে বা 2016 প্যানেলে ছিল, তাদেরকে নিয়ে আরেকটা পরীক্ষা ব্যবস্থা করে তাদেরকে নিয়োগ করি। দেখো 26,000-এর মধ্যে একটা বড় অংশ কিন্তু আমি তোমায় বলছি, শিক্ষকদের মধ্যে একটা বেশ কিছু শিক্ষক অন্য চাকরিতে যারা করতেন তারা ফিরে গেছেন, অন্য পুরনো চাকরিতে ফিরে গেছেন। বহু লোক মারা গেছে, বহু লোকের মানে অন্য বেসরকারি সংস্থাতেও ঢুকে গেছে। যদি 14,000 থেকে 15,000 মানে চাকরির ব্যবস্থা করে, তাতে কিন্তু শিক্ষকটা পুরোপুরি মানে অ্যাবজর্ব হয়ে যায়। আর উল্টো দিকে মানে যারা জুনিয়র, তাদের মানে 2 লক্ষ, মানে হিসেব মতন বলে যে 2 লক্ষ শিক্ষক পদ শূন্য। কেন আপনি অল্প বয়সী ছেলে মেয়েদের চাকরি দিচ্ছেন না? কেন আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে না? দিনের পর দিন ছেলেমেয়েরা মানে ক্লাস থেকে বেরোচ্ছে, এমএ পাস করে বেরোচ্ছে, তারা অপেক্ষা করছে কবে এসএসসি হবে, কিন্তু আপনারা চাকরি দিচ্ছেন না। কেবলমাত্র ভোটের রাজনীতির জন্য। যে শিক্ষকদের যদি চাকরি দেন, যদি 6 লক্ষ সরকারি কর্মচারীদের পদ পূরণ করেন, তাহলে রাজকোষে টান পড়বে, তাহলে আপনি লোককে লক্ষ্মীর ভান্ডার দিতে পারবেন না, হাতে টাকা গুজিয়ে দিতে পারবেন না। হাতে টাকা, ভোটের আগে হাতে টাকা গুজিয়ে দিয়ে আপনারা ভোট চান। আপনারা হাতে টাকা গুজিয়ে দিয়ে ভোটটাকে, ভোটারদেরকে প্রভাবিত করতে চান। আপনারা হাতে মানে আপনারা স্থায়ী পদে নিয়োগ না করে, শিক্ষক পদে নিয়োগ না করে, শিক্ষা ব্যবস্থাকে চুলোয় দিয়ে আপনার কেবলমাত্র ভোটের আগে মানুষকে কিছু টাকা দিয়ে এই রাজ্যের শাসন ক্ষমতা ধরে রাখতে চান, এবং ধরে রাখছেন। একদিকে হিন্দু মুসলমানের রাজনীতি, আর একদিকে কিছু টাকা গুঁজে দাও, তাতে শিক্ষা ব্যবস্থার চুলোয় যায় ঝাঁক। এই তো আপনাদের মানে অবস্থান। সেই কারণেই আজকে এসএসসি বিষবাগ জলে পড়েছে। দেখো, এই এসএসসির প্রশ্নে হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভূমিকায় আমি একেবারেই সন্তুষ্ট নই, কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট এক এক সময় এক এক রকম অবস্থান নিয়েছে। দ্বিতীয়, যেটা এসএসসি, যে যার মধ্যে কলঙ্ক, মানে যে কলঙ্ক থেকে বেরোতে পারছে না, কারণ রাজ্য সরকার বেরোতে চাইছে না। এসএসসিকে সামনে রেখে রাজ্য সরকার তার মতন করে এসএসসিকে পরিচালনা করছে। এসএসসির কার্যত কোনো অটোনমি নেই। থার্ড যেটা, সেটা হলো শিক্ষা দপ্তর। একটা চূড়ান্ত যে ব্যর্থ দপ্তরগুলোর মধ্যে এক শিক্ষা দপ্তর রয়েছে। পশ্চিমবাংলার মতন এত ব্যর্থ শিক্ষা দপ্তর ভারতবর্ষের কোথাও নেই। বিজেপি শাসিত যে খারাপ খারাপ রাজ্যগুলোর উদাহরণ দিই আমরা, সেখানেও নেই। এমনকি যোগী আদিত্য রাজ্যেও এত খারাপ শিক্ষা দপ্তর নেই। এবং ফাইনালি যে কথাটা আমি তোমাকে বলতে চাই, যে রাজ্য সরকার মানে বলা যায় যে শিক্ষাটাকে মানে গুরুত্বই দিতে রাজি নয়। মানে রাজ্য সরকারের কাছে বকাটে ছেলের গুরুত্ব অনেক বেশি। ফলে মানে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা, শিক্ষা ব্যবস্থাকে জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠানকে জোরদার করা, মানুষকে শিক্ষিত করে তোলা। যত শিক্ষিত হবে তত প্রশ্ন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন, তাকে নিয়ে প্রশ্ন করবে। ফলে তাদেরকে শিক্ষার বাইরে রাখো। তাদেরকে যত তুমি শিক্ষার বাইরে রাখবে, ততই আমার আনুগত্যপূর্ণ লোক হবে, আমার মিছিলে হাঁটা লোক হবে, আমার বকাটে ছেলে হবে। এই যে ভাবনা রাজ্য সরকারের, এই ভাবনা কিন্তু আমি তোমায় বলছি সচেতন ভাবনা। এমন নয় হয়ে যাচ্ছে, সচেতন ভাবনা। এমনকি বহু তৃণমূল কংগ্রেসের, একদম আমি নাম ধরে এখন আর বলতে চাই না, ডিবেট শোতে বলে যে আমাদের এই শিক্ষিত মধ্যবিত্তের ভোট চাই না, আপনাদের মতন লোকের ভোট চাই না। সেটা নিয়ে মানে কলকাতার সবচেয়ে বড় ডিবেট সভায় এক এমপি মানে যুক্তিতে না পেরে বলছেন যে আপনাদের মতন মধ্যবিত্ত শিক্ষিত লোকের আমাদের ভোট চাই না। তাহলে সরকারের নিয়তটা বোঝো। সরকার চাইছে যে আমার বকেটা ছেলে
মানে শিক্ষাহীন ছেলে যারা মিছিলে আমার হাঁটবে তাদেরকে নিয়ে চলবো, ফলে শিক্ষা ব্যবস্থা দুরবস্থা তো আরো বাড়বে। কারণ শিক্ষাটা তো নজরই দেয় না, শিক্ষা নিয়ে ভাবনাই নেই রাজ্য সরকারের। এবং একই সাথে তোমায় বলছি, বাঙালির সবচেয়ে গর্বের জায়গা ছিল শিক্ষা। এই বাঙালি মানে ঊনবিংশ শতাব্দীতে যে নবজাগরণ, ভারতবর্ষের নবজাগরণের নেতৃত্ব দিয়েছিল বাংলা, রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে একেবারে মানে রবীন্দ্রনাথ সত্যজিৎ রায় পর্যন্ত যে বাংলার সবচেয়ে স্বর্ণযুগ, সেটা কিন্তু শিক্ষার উপর ভিত্তি করে, যুক্তির উপর ভিত্তি করে, সাহিত্যের উপর ভিত্তি করে, সংস্কৃতির উপর ভিত্তি করে আমরা ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছিলাম। আর আজকে বাংলা কোথায় যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ। আজকের বাংলায় অনুব্রতরাম প্রতীক হয়ে যাচ্ছে। আজকের বাংলায় মানে যে সমস্ত বকাটে নেতা, তারা গুরুত্ব পাচ্ছে। একজন সাহিত্যিকের থেকে বকাটেদের গুরুত্ব বেশি। একজন সাহিত্য থেকে একজন বলা যায় তোষামোদকারী সাহিত্যিকের গুরুত্ব বেশি। একজন প্রকৃত কবির থেকে তোষামোদকারী কবির গুরুত্ব বেশি। একজন লেখকের থেকে তোষামোদকারী লেখকের গুরুত্ব বেশি। একজন সাংবাদিকের থেকে তোষামোদকারী সাংবাদিকের গুরুত্ব বেশি। একজন প্রকৃত গায়কের থেকে মানে তোষামোদকারী গায়কের গুরুত্ব বেশি। তো যে রাজ্যে তোষামোদকারীদের গুরুত্ব ক্রমশ বাড়ছে, সেই রাজ্যে সর্বত্র যে একটা দুরবস্থা তৈরি হবে সেটা বলাই বাহুল্য। আমি তোমায় বলছি, শিক্ষাটাকে কিন্তু সচেতনভাবে রাজ্য সরকার কিন্তু সিস্টেমেটিক্যালি সচেতনভাবে মানে একেবারে মানে সংগঠিতভাবে মানে যে জায়গায় নিয়ে গেছে, সেটা কিন্তু তাদের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য। কি রাজনৈতিক স্বার্থ? যাতে যুক্তির উপর দাঁড়িয়ে কেউ কথা না বলতে পারে, শিক্ষার উপর ভিত্তি করে রাজনীতি করতে না পারে, যারা শাসককে প্রশ্ন না করতে পারে, তার জন্য সমস্ত বকাটে ছেলে তৈরি করো, শিক্ষাকে কম গুরুত্ব দাও। এইরকম একটা পরিস্থিতিতে আমি তোমায় বলছি, বাংলার ছেলেমেয়েরা অসহায় সবচেয়ে বেশি। তারা সিস্টেমেটিক মানে বঞ্চনার শিকার হয়েছে। রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের নেতারা লাখ লাখ টাকা তাদেরকে দিয়ে যারা চাকরি নিয়েছিলেন তারা চাকরি হারা, তারা যোগ্য ছেলেমেয়েরাও কেউ যারা ছিলেন তারাও চাকরি হারিয়েছেন এই দুর্নীতির কারণে। তৃণমূল কংগ্রেস এত ব্যাপক দুর্নীতির পরেও গলা বাজিয়ে কথা বলে। কিসের জন্য গলা বাজিয়ে কথা বলে? এক বিরোধী দলের ব্যর্থতার জন্য। বিরোধীরা সেইভাবে চেপে ধরতে পারেনি, সেইভাবে মানুষের কাছে পৌঁছতে পারেনি, বিকল্প দিতে পারেনি। সেই কারণেই আজকে শিক্ষক দুর্নীতির পরেও গলা বাজিয়ে তৃণমূলের নেতারা কথা বলছেন। আর দ্বিতীয় হলো হিন্দু মুসলমানের রাজনীতি, যেখানে আমার মুসলিম ভোটটা নিশ্চিত আছে, কিছু হিন্দু ভোট পেয়ে গেলেই বা বেনিফিশিয়ারি ভোট পেয়ে গেলেই হয়ে গেল, এই অঙ্কতে গলাবাজিটাও চলছে। দুর্নীতির পরেও এত বড় গলাবাজি। এবং থার্ড যেটা, সেটা মূলত কিছু টাকা গুঁজে দাও। রাস্তা করার দরকার নেই, বেহাল রাস্তাঘাট, রাজ্য জুড়ে বেহাল রাস্তাঘাট। চাকরি দেওয়ার দরকার নেই। তোমাকে রাজ্যের কয়টা শিল্প এসছে তুমি বলো? শিল্পর জন্য ভাবার দরকার নেই, সুশাসন নিয়ে ভাবার দরকার নেই, পুলিশ এর আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে ভাবার দরকার নেই। তুমি শুধু ভোটের আগে মানুষকে কিছু টাকা গুঁজে দাও। মানুষ হাতে নাতে গরম টাকা পাচ্ছে, আর তা দিয়েই প্রভাবিত হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। এই জায়গায় এই বৃত্ত থেকে আমরা বেরোতে পারছি না। এসএসসিও কিন্তু বলতে পারো যে পশ্চিমবাংলার বৃহত্তম রাজনীতিরই শিকার। এবং সাধারণ যারা আমাদের ছাত্রছাত্রী, তারা কিন্তু এই তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, প্রশাসনিক রাজনীতি এবং দলীয় রাজনীতি, তারই প্রভাবের শিকার।